আজকে আমাদের প্রথম ছিল হচ্ছে যে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় ও তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের অনুপাত কত। যে এখানে হাইড্রোজেন পরমাণুর কথা বলা হচ্ছে, তাহলে পরমাণুটা সেট, এর অর্থ হচ্ছে জেড এর মানটা কনস্ট্যান্ট। জেড এর মান যদি কনস্ট্যান্ট থাকে তাহলে বেগের মান কার উপর নির্ভর করবে? এন এর উপরে। বেগ হচ্ছে এন এর ব্যস্ত। লিখতে পারবো, দেখো যে দ্বিতীয় কক্ষপথে বেগ ভাগ তৃতীয় কক্ষপথে বেগ v2 ভাগ হচ্ছে v3 সমান হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক এই জন্য 3 উপরে যাবে, 2 নিচে আসবে, হবে 3/2 বা 3:2। নেক্সট কোশ্চেনে দেখো, এখানে বলা হচ্ছে যে হিলিয়াম প্লাস এবং বেরিলিয়াম 3+ আয়নের চতুর্থ কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের অনুপাত কত। তাহলে দেখো যে এই ক্ষেত্রে কক্ষপথ সংখ্যাটা সেম, কক্ষপথ সংখ্যাটা সেম আছে, তার মানে n এর মান কনস্ট্যান্ট। তাহলে ইলেকট্রনের বেগের মান কার উপর নির্ভর করবে? জেড এর উপরে। তাহলে বেগের মানটা হচ্ছে জেড এর মানে কি সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারবো v of helium plus divided by v of বেরিলিয়াম 3+। যেহেতু v এর সাথে z সমানুপাতিক এই জন্য হিলিয়ামের z উপরে বসবে, তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হবে 2 আর বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হবে 4। এটা হবে 2/4, তাহলে হচ্ছে 1:2।
লিখে ফেলো আমাদের। হিলিয়াম প্লাস আয়নের তৃতীয় এবং লিথিয়াম 2 প্লাস আয়নের চতুর্থ কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের অনুপাত কত হবে? তাহলে এক্ষেত্রে কিন্তু আমার পরমাণুটাও চেঞ্জ হয়েছে, একটা হিলিয়াম প্লাস আরেকটা লিথিয়াম 2 প্লাস, আবার হচ্ছে এখানে কক্ষপথ সংখ্যাটাও চেঞ্জ হয়েছে, একটা হচ্ছে তৃতীয় কক্ষপথ আর একটা হচ্ছে চতুর্থ কক্ষপথ। তার মানে এক্ষেত্রে ইলেকট্রনের বেগের মান কিন্তু z এর উপরেও ডিপেন্ড করবে, আবার n এর উপরেও ডিপেন্ড করবে। আমরা বলতে পারি v is proportional to z by n। তুমি লিখতে পারবা v of helium plus ভাগ v of lithium 2 plus v এর সাথে z হচ্ছে সমানুপাতিকভাবে সম্পর্কিত। তার মানে হচ্ছে হিলিয়ামের z উপরে বসবে সেটা হচ্ছে 2, লিথিয়ামের z নিচে বসবে সেটা হচ্ছে 3 কিন্তু v এর সাথে n হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে লিথিয়ামের nটা উপরে যাবে। লিথিয়ামের কত নম্বর কক্ষপথ? চতুর্থ কক্ষপথ, তাহলে 4 উপরে যাবে। আর হিলিয়ামের কত নম্বর কক্ষপথ? তৃতীয় কক্ষপথ, তাহলে 3টা হচ্ছে নিচে আসবে। তাহলে কত আসবে? 4 3 8, 3 3 9, 8/9। এখানে এখানে 3 কেন হলো? না, এটা তো হচ্ছে z, হিলিয়ামের z 2, লিথিয়ামের z 3। এটা তো হচ্ছে পারমাণবিক সংখ্যার সাথে সম্পর্কিত, আর এটা হচ্ছে কক্ষপথ সংখ্যার সাথে সম্পর্কিত। বুঝা গেল? তাহলে এখান থেকে এই অনুপাতের ক্ষেত্রে এই 3 ধরনের কোশ্চেন আসতে পারে।
বেরিলিয়াম 3+ আয়নের তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ কত হবে? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো তুমি চাইলে বেগের সরাসরি সূত্র ব্যবহার করতে পারো, সূত্র তো লিখে দিচ্ছি। তুমি চাইলে সরাসরি সূত্র ব্যবহার না করেও তোমরা অঙ্কটা করতে পারো। তো তুমি কি করবা, প্রথমে এই তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করো। আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা কি ছিল? 0.529 into n square by z angstrom। তাহলে লেখা যাবে 0.529 into তৃতীয় কক্ষপথ, হচ্ছে 3 স্কয়ার, বেরিলিয়াম বলা হচ্ছে, তাহলে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4 লিখলাম। 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? 10 ইনভার্স 10 মিটার। আমাদের প্রেসার আসবে 1.19 into 10 power minus 10 মিটার। তাহলে তুমি প্রথমে ব্যাসার্ধটা বের করবে, এরপর লিখবা আমরা জানি MVR সমান NH upon 2 pi। তাহলে V আসবে NH by 2 pi MR। তাহলে দেখো কত নম্বর কক্ষপথ? তৃতীয় কক্ষপথ, তাহলে n বলবে 3। প্লাঙ্কের ধ্রুবক বসাও 6.626 into 10 power minus 34। নিচে হচ্ছে 2 পাই কত? 3.1416। ইলেকট্রনের ভর কত? 9.11 into 10 power minus 31 kg। আর কক্ষপথের ব্যাসার্ধ কত? 1.19 into 10 power minus 10। তাহলে এখানে হিসাব করলেই আমাদের বেগ চলে আসবে।
মিটার পার সেকেন্ড। হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথে আবর্তনগত ইলেকট্রনের পর্যায়কাল এবং প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা কত হবে? তো পর্যায়কাল বের করার জন্য আমাদের হচ্ছে ইলেকট্রনের বেগ জানতে হবে আর কক্ষপথের ব্যাসার্ধ জানতে হবে। ঠিক আছে, ওকে। তো এখানে দেখো আমরা তো কক্ষপথের ব্যাসার্ধ বের করে নিতে পারি। চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ সমান 0.529 into n square by 6 angstrom। চতুর্থ কক্ষপথ 4 স্কয়ার। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 into 10^10 মিটার। মানে 8.464 into 10^10 মিটার। ইলেকট্রনের গতিবেগ
5.45 into 10 power 5 m²। আচ্ছা, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, গতিবেগ পেয়ে গেলাম। ইলেকট্রনের পর্যায়কাল পর্যায়কালের সূত্র কি ছিল? 2 পাই r ভাগ হচ্ছে v। অনেক কম। 1 সেকেন্ডের 10 পাওয়ার 15 ভাগের 1 ভাগ। আচ্ছা, এরপর আসলে বলছি কি প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা নির্ণয় করো। তো আবর্তন সংখ্যা কি? পর্যায়কালের উল্টা। প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা আবর্তন সংখ্যা কি হবে? f = 1/t। এটা পর্যায়কালের উল্টা। তাহলে এটা হবে 1/9.75 into 10 power minus 15 1.02 into 10 power 14 hertz। এটা হলো আমাদের আনসার। এটা পারা যাবে, এগুলো আসবে পরীক্ষায়, ঠিক আছে? যে কক্ষপথের ব্যাসার্ধ বের করা, ইলেকট্রনের গতিবেগ বের করা, পর্যায়কাল বের করা, আর কি বের করা? প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা বের করা। চলো নেক্সট কোশ্চেন।
বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক বেগ কত হবে? কৌণিক বেগ, কৌণিক বেগ কিভাবে বের করে? কৌণিক বেগ হচ্ছে আমাদের ওমেগা। কৌণিক বেগে কি দিয়ে প্রশ্ন হয়? ওমেগা দিয়ে। ওমেগা বের করার নিয়ম হচ্ছে v/r, অর্থাৎ বেগের মানকে তুমি যদি কক্ষপথের ব্যাসার্ধ দিয়ে ভাগ দাও তাহলে তুমি পেয়ে যাবা কৌণিক বেগ ওমেগা। ওকে, এরকম একটা সূত্র আমরা ক্লাসে দেখছিলাম, v = ওমেগা r, v = ওমেগা r, এরকম একটা ফর্মুলা আমাদের ছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, v = ওমেগা r, তাহলে ওমেগা সমান কত হবে? v/r। তাহলে এখন তুমি v বের করতে পারো, r বের করতে পারো, v আর r তুমি বের করতে পারো। আমাদের v হবে কত? 2.18 into 10⁻⁶। z এর মান 1, n এর মান 2, আর নিচে হচ্ছে 0.529 n স্কয়ার মানে 2 স্কয়ার, z হচ্ছে 1 into 10%। ওমেগা কত আছে? 5.15 into 10⁻15, আর ওমেগার একক হলো কি? রেডিয়ান পার সেকেন্ড। রৈখিক বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, কিন্তু কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা ওমেগা বের করতে পারবো। নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের পর্যায়কালের অনুপাত কত? তাহলে এখন কি তুমি এত বড় প্রসেসে পর্যায়কাল বের করবা? আমরা তো পর্যায়কাল বের করে একটু আগে দেখলাম, এইভাবে যদি তোমার 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লাগবে পুরো অঙ্কটা করতে, না? তো আমরা একটু বুদ্ধি খাটাই খুব ইজিলি অঙ্কটা করে ফেলতে পারি। আমি তোমাদের গত ক্লাসে পর্যায়কালের সাথে কক্ষপথ সংখ্যা এবং জেনের একটা সম্পর্ক আমি দেখাইছিলাম, ঠিক আছে? এটা সম্পর্কটা কি ছিল? আমাদের খাতায় দেখো আছে, P is proportional to ছিল m cube by z square, দেখো, ঠিক আছে? এরকম একটা সম্পর্ক ছিল। তাহলে এখানে আমরা এত বড় ওয়েতে পর্যায়কাল কখনোই বের করব না, আমরা এই সম্পর্কটা কাজে লাগাবো। T is proportional to m cube by z square, এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো, হাইড্রোজেন পরমাণু বলছে
তাহলে পরমাণুটা তো আর চেঞ্জ হচ্ছে না, তার মানে z এর মানটা কি এখানে কনস্ট্যান্ট, z কনস্ট্যান্ট, z সেম আছে। তাহলে z যদি কনস্ট্যান্ট থাকে তাহলে p z n কিউবের সাথে কিভাবে সম্পর্কিত, সমানুপাতিকভাবে সম্পর্কিত। তাহলে টাইম পিরিয়ড বা পর্যায়কাল তার সমানুপাতিক n কিউবের সমানুপাতিক। তাহলে আমরা এভাবে লিখতে পারবো, দেখো আমরা লিখতে পারবো t2 বাই t3, মানে দ্বিতীয় কক্ষপথে পর্যায়কাল ভাগ তৃতীয় কক্ষপথে পর্যায়কাল। তাহলে কি হবে বলো, 2 কিউব বাই 3 কিউব, 8 বাই কত, 27, ঠিক আছে না, 8 বাই 27। এটা হবে আমাদের পর্যায়কালের অনুপাত শেষ। আচ্ছা, যদি পরীক্ষায় পর্যায়কালের অনুপাত না এসে কম্পাঙ্কের অনুপাত আসতেই পারে, তাহলে তুমি কি করবা, তুমি প্রথমে পর্যায়কালের অনুপাতটা বের করে ওটাকে উল্টায় দাও, ওইটাকে উল্টায় দিয়ে কি কম্পাঙ্কের অনুপাতটা চলে আসবে, বুঝতে পারছো? ধরো তোমাকে পরীক্ষায় আসলো কম্পাঙ্কের অনুপাত, তাহলে f2 বাই f3 এটা হবে 27 বাই 8। Just uldai শেষ। আর নেক্সট কোশ্চেন, হিলিয়াম প্লাস এবং লিথিয়াম 2 প্লাস আয়নের চতুর্থ কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের পর্যায়কালের অনুপাত কত? বলো এবার কক্ষপথ সংখ্যাটা কি আছে, কক্ষপথ সংখ্যাটা এবার সেম। তাহলে যদি কক্ষপথ সংখ্যা সেম থাকে তাহলে p z এর সাথে কিভাবে সম্পর্কিত, p is proportional to 1 by z square, n এখানে কনস্ট্যান্ট, p is proportional to 1 by z square। আমরা এভাবে লিখতে পারবো, দেখো t of helium plus half t of lithium 2 plus। তাহলে দেখো z স্কয়ারের সাথে ব্যস্তানুপাতিক, তার মানে লিথিয়ামের z স্কয়ার কোথায় যাবে, উপরে, আর হিলিয়ামের z স্কয়ার কোথায়, নিচে। তাহলে লিথিয়ামের z হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার উপরে, হিলিয়ামের z হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার কোথায়, নিচে। 9 বাই 4।
চলো কোশ্চেন নাম্বার 9। দিন এখন অনেক বড়, সময়ের মধ্যে যাইতেই চাই না। অলস বসে থাকলে তো সময় যাবে না, ঠিক আছে? কাজ করবে, নিজেকে ব্যস্ত রাখতে হবে। এই মানে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কাজকর্ম ছাড়া, পড়াশোনা ছাড়া বসে থাকবে, দেখবে যে মাথার মধ্যে বিভিন্ন রকমের হাবিজাবি চিন্তা ঘুরপাক খাচ্ছে। নিজেকে বিজি রাখতে হবে, এটা প্রাইভেটে যেতে হবে, নাহলে পড়াশোনায় বিজি রাখতে হবে, নাহলে ফেসবুকে বসে রিলস দেখতে হবে। এই তো শয়তান তোমার আশেপাশে ঘুরে না, ঠিক আছে? শয়তানের কাজই তো তোমাকে ধোকায় ফেলা। রিলস দেখো বেশি বেশি ফেসবুকে, ইনস্টাগ্রাম, তারপরে টিকটক। এগুলো অ্যাকাউন্ট নাই, টিকটক অ্যাকাউন্ট নাই আমাদের। মানুষজন বলে যে টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করা ভালো, সেটা এরকম না। টিকটকে ভালো জিনিস আছে, ভালো জিনিস দেখলে ভালো ভিডিও রিকমেন্ডেশন আসবে, আর খারাপ জিনিস দেখলে খারাপ জিনিস রিকমেন্ডেশন আসবে। টিকটকে রিলস বানিয়ে কিন্তু মানুষজন এখন লাখ লাখ টাকা ইনকাম করছে, ঠিক আছে? এই জন্যই তো পড়াশোনা করতে হবে, টাকা পয়সা কেউ ইনকাম করবে। টিকটক হচ্ছে আমার ক্যারিয়ার, আর তোমার তো এটা ক্যারিয়ার তৈরি করতে হবে। কয়েকদিন পরে টাকা ইনকাম না করতে পারলে দেখবো যে বাবা মা হচ্ছে যে নানাভাবে চাপ দেওয়া শুরু করছে, আত্মীয় স্বজন চাপ দিচ্ছে। কোথাও চান্স না পেলে দেখবে যে দুনিয়া অন্যরকম। এখন তো বাবা মা ভালো ব্যবহার করবে, কোথাও চান্স না পেলে দেখবে যে কোথাও দাম নেই। দেখো যে তোমার দাম হয়ে গেছে রাস্তার কুকুরের চোখ, ঠিক আছে? এরকম রাস্তার কুকুরের মতো মানুষ হচ্ছে সাথে সাথে কিছু একটা খাইতে দেয়, ঠিক আছে? তোমাকে ওই জায়গায় যাই হোক, চলো এটা করে ফেলি। বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় এবং হিলিয়াম প্লাস আয়নের তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের পর্যায়কার অনুপাত কত? তাহলে দেখো এখানে পরমাণুটাও চেঞ্জ হয়েছে, তার মানে কি সেটও চেঞ্জ হয়েছে, আবার কক্ষপথ সংখ্যাটাও চেঞ্জ হয়েছে। তার মানে এখানে পর্যায়কালের মানটা n এবং z দুটোর উপরে কি করবে নির্ভর করছে। t is proportional to n cube by z square এভাবে লিখতে হবে আমরা t of hydrogen ভাগ t of helium plus তাহলে দেখো n কিউবের সাথে হচ্ছে সমানুপাতিক, তাহলে হাইড্রোজেনের n কত 2, তাহলে 2 কিউব। হিলিয়ামের n কত 3, তাহলে হবে 3 কিউব। কিন্তু z স্কয়ারের সাথে ব্যস্তানুপাতিক, তার মানে হিলিয়াম প্লাসের z স্কয়ার কই উপরে উঠবে, তার মানে হবে 2 স্কয়ার। আর হাইড্রোজেনের z স্কয়ার কোথায় নিচে, সেটা হবে 1 স্কয়ার। তাহলে কত আসবে দেখো, এখানে আসবে হচ্ছে 4, এখানে আসবে 8, কত আসছে 32, আর এখানে আসছে 27, তাহলে आंसर হবে 32/27, ঠিক আছে? তাহলে এই তিন টাইপের কোশ্চেন তোমার পর্যায়কাল থেকে আসবে। আর যদি কম্পাউন্ডের অনুপাত আসে, বুঝতে পারছো কি করবা, পর্যায়কালের অনুপাতটা বের করে এটাকে রিভার্স করে দিলে উল্টায় দিলেই কম্পাউন্ডের অনুপাত চলে আসবে। ওকে, সো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা বেশি হবে। সো এবার একটা বাড়ি কাজ নিয়ে নাও, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি।
একটি মৌলের ইলেকট্রন বিন্যাস, আচ্ছা এখানে লিখো তৃতীয় পর্যায়ে, লিখো তৃতীয় পর্যায়ের একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে, তৃতীয় পর্যায়ের একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে মৌলটি তৃতীয় কক্ষপথে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের গতিবেগের মান কৌণিক বেগ কমা পর্যায়কাল এবং কম্পাঙ্ক নির্ণয় করো। সেগুলো শুরু করে নিয়ে আসবো বাসা থেকে। আর নেক্সট কনসেপ্ট বুকটা একটু নিয়ে আসবো, এদের কাছে বই আছে, ওইখান থেকে হচ্ছে যে অঙ্ক দাগাই নেবো বাড়ি কাজ করার জন্য। আগামী ক্লাসে আমরা করবো ইলেকট্রনের শক্তি। যে বইটা আমি দিছিলাম ওটা নিয়ে আসবো। আচ্ছা নেক্সট দিন নিয়ে যাবো। না মেইন বই পড়ে কিছু বুঝবো না, মেইন বই ধরে কিছু লাভ নেই। মেইন বই পড়লেই শেষ, রসায়নের মেইন বই ধরাই যাবে না, বইয়ের আগামাথা কিছু নাই।